প্রিয় পরীক্ষার্থীরা, দেখো তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল, এই ভূগোলের এবিটিএ টেস্ট পেপারে এখন আমি তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ উত্তর সহ তোমাদের সম্মুখে নিয়ে এসেছি। দেখো, তবে তোমাদের দেখো 315 পেজ তোমাদের করাবো, এসি 315। এখান থেকে সম্পূর্ণ তোমাদের এমসিকিউ এবং সঙ্গে তোমরা টাইপ করা উত্তর পেয়ে যাবে। তো দেখো, এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি, বিগত ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। তো চলো, এই মুহূর্তে আমি তোমাদের কিন্তু দেখো 315 পেজ রয়েছে, সেই 315 পেজ আমি তোমাদের করিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট তোমরা কিন্তু সম্পূর্ণ দেখে নাও ধৈর্য সহকারে, তাহলে দেখবে একবার দেখলে তোমাদের কিন্তু উত্তরগুলো কিন্তু পুরো মুখস্থ হয়ে যাবে। তো দেখে নাও, প্রথমে রয়েছে এমসিকিউ। আমি এমসিকিউ গুলো উত্তর বলে দিচ্ছি, তারপরে টাইপ করা এসিকিউ গুলো তোমাদের সম্মুখে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর। চলো দেখে নেওয়া যাক। ভূগর্ভের ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলে? তোমরা জানো উৎসন্দ জল, তার মানে ম্যাগমার মধ্যে যে জল থাকে তাকে উৎসন্দ জল বলে। এরপরে দেখে নাও তোমরা, রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন, ভাদস স্তর হলো কি? দেখো, একটি অসম্পৃক্ত স্তর। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে তিনে বলা হয়েছে ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদীকে কি বলে? দেখো, উত্তর কিন্তু হবে অধ্যারোপিত নদী। দেখো, যেমন সুবর্ণরেখা, উত্তর কিন্তু সুবর্ণরেখা অধ্যারোপিত নদী, তার মানে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে কি বলেছে? দেখো, স্বাভাবিক ক্ষয়চক্রের পার্থক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলোকে কি বলে? স্বাভাবিক ক্ষয়চক্র বলেছে, তার মানে মনোরণব। আর যদি বলা হয় এখানে আহ, শুষ্ক ক্ষয়চক্র, শুষ্ক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে, তখন কিন্তু ইনসেলবার্স হবে। এখানে বলেছে স্বাভাবিক ক্ষয়চক্র মানে নদীর ক্ষয়চক্র বা ভৌগোলিক ক্ষয়চক্র, তার মানে মনোরণব। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো পরের কোশ্চেন রয়েছে 5, আমার মাথার উপরে দেখো 5 কি বলা হয়েছে বলো? দেখো, রেনজিনা রেনজিনা মাটির সৃষ্টি হয় যে পদ্ধতিতে, দেখো সেটি কিন্তু উত্তর হবে কার্বনেশন। দেখো, লেখার হয়তো বা বানানটি ভুল আছে, আর উত্তর কিন্তু কার্বনেশন। এরপরে দেখে নিও তোমাদের স্পোরোসল মৃত্তিকার উদাহরণ কি? উত্তর কিন্তু পর্জল মৃত্তিকা, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন, দেখো যে সংস্থা রেড ডেটা বুক সর্বপ্রথম প্রকাশ করে সেটির নাম কি? IUCN। 1963 সালে, 1963 সালে IUCN, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আটে কি বলেছে? হ্যাডলি কোষের বা হ্যাডলি সেল এর বিস্তার কত? দেখো, 0 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দক্ষিণ অক্ষাংশের, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে, দেখো হাই হাই জোনাল ইন্ডেক্স দেখা যায় কোথায়? দেখো, জেট স্ট্রিমে, তার মানে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10 বলা হয়েছে দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় জানুয়ারি, মানে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে কুইনারি কথার মানে হলো পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় গোল্ড কলার ওয়ার্কার, মানে সোনালী পোশাকের কর্মী। উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে বলা হয়েছে ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? নীল বিপ্লব মানে অরূপ কৃষ্ণানকে বলা হয় নীল বিপ্লবের জনক, মানে ব্লু রেভলিউশন। এরপরে রয়েছে তোমাদের, দেখো যেটা মৎস্যকে কেন্দ্র করে হয় ব্লু রেভলিউশন। এরপরে দেখো রয়েছে ওজন হ্রাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্য সূচক কত? মানে আকরিক লোহা বলতে পারো, তারপরে বলতে পারো আম, আগ বা চিনি বলতে পারো। আর এগুলো কিন্তু ওজন হ্রাসমান শিল্প, তার মানে ওজন কমে যায়, তার মানে উত্তর কিন্তু হবে একের বেশি। এরপরে দেখে নাও পরের কোশ্চেন রয়েছে, কি রয়েছে? দেখো, পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করে পেট্রিক গ্যারেস, কোথায় আছে পেট্রিক গ্যারেস? এ ইজ দ্য কারেক্ট আনসার, পেট্রিক গ্যারেস। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15তে বলা হয়েছে ট্রাক ফার্মিং। দেখো, এই ট্রাক ফার্মিং কথাটি কিন্তু ফুল ফল শাকসবজি ইত্যাদি চাষের সঙ্গে যুক্ত, যেগুলো দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রত্যেকদিন ট্রাকে করে বাজারে নিয়ে আসা হয়। তো সেটি হলো বাজার বাগান কৃষি। এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দেখা যায় নিউ ইয়র্কের দিকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, ছত্তিশগড় একটি কয়লা উত্তোলনকারী কেন্দ্রের নাম কি? উত্তর কিন্তু হবে কোরবা একটি কয়লা উত্তোলনকারী কেন্দ্র। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন 17তে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোথায়? উত্তর কিন্তু হবে নিউ ইংল্যান্ড অঞ্চলে। আর টেক্সাসে কিন্তু পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে যে টেক্সাস প্রদেশ আছে, হ্যাঁ, সেই টেক্সাস প্রদেশে কিন্তু পরবর্তী পর্যায়ে, এই যে টেক্সাস প্রদেশে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু, এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাপ, তো সেই টেক্সাস প্রদেশে কিন্তু চলে আসে। তো উত্তর কিন্তু হবে প্রথমে নিউ ইংল্যান্ড।
ঠিক আছে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 18 কি বলেছে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হলো বিহার, আর সব থেকে কম কিন্তু অরুণাচল প্রদেশ। হ্যাঁ, এরপরে রয়েছে তোমাদের দেখো 19 বলা হয়েছে নদীর তীরবর্তী অঞ্চলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে, উত্তর হবে রৈখিক বা লিনিয়ার বা দণ্ডাকৃতি জনবসতি। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 20 ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পের নাম কি, গুজরাটের জামনগর। রিলায়েন্সের দেখো রিলায়েন্স হবে না এখানে, এখানে কিন্তু হবে গুজরাটের জামনগর, যদিও জামনগরটি রিলায়েন্সের আন্ডারে। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 পুষ্টি মৌলের ভান্ডার বলা হয় কোন স্তরকে, দেখো বি স্তরকে পুষ্টির ভান্ডার বলা হয় বি স্তরকে, বা সঞ্চিত ভান্ডার বলা হয় বি স্তরকে। তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের এসসিকিউ টাইপ করা রয়েছে, তোমরা জানো সবাই অন্ধ অন্ধ উপত্যকা কাকে বলে, গিজার কাকে বলে। চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো, একবার করে চোখ বুলিয়ে নাও। আর তোমাদের বলে দিচ্ছি দেখো, এই ধরনের পিডিএফ পেতে গেলে তোমাদের এবিটি এর টেস্ট পেপার বলো আর আমার সাজেশন বলো, টোটাল পিডিএফ কিন্তু তোমরা দুটি পিডিএফ পাবে, আমার সাজেশন উত্তরের জন্য একটি পিডিএফ, আর এবিটি এর এই এবিটি এর টেস্ট পেপারের জন্য একটি পিডিএফ। এই দুটো পিডিএফ যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। অবশ্যই আমি সেটি বলে দেবো, 7890404016 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। অবশ্যই 165 তোমাদের পেমেন্ট করতে হবে, তবেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করবে। ওকে, তো দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, মানে সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্ন মানে অর দিয়ে যেগুলো রয়েছে সেগুলো লক্ষণীয় 14টি। দেখো আনসারগুলো দেখে নাও। আর এইচএস জিওগ্রাফি সাজেশন নোটস আনসার তোমরা 2025 সালের জন্য 100% তোমরা কমন পেয়ে যাবে। আর পিডিএফ পাবে অবশ্যই, এবিটি টেস্ট পেপারেরও পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ, আর সেই সঙ্গে সঙ্গে আমার সাজেশনের পিডিএফ পেয়ে যাবে। দেখো এই পিডিএফ এর বিশেষত্ব হলো 2025 সালের সাজেশন, প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ উত্তর, প্রত্যেকটি অধ্যায় থেকে এসএকিউ উত্তর, প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, মানে যেগুলো 7 নম্বরে থাকবে সেগুলো তোমাদের উত্তর সহ একদম বাছাই করা ট্রিপল স্টার করে তোমাদের দেওয়া আছে। কোনগুলো ভিভিআই, খুবই ভিভিআই যেগুলো সেগুলো আছে, আর ডবল স্টার করে দেওয়া আছে সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যারা পিডিএফ নেবে, তবে পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের পেমেন্ট করতে হবে। এরপরে চলো তোমাদের রয়েছে অন্ধ অন্ধ উপত্যকা কাকে বলতে কি বোঝো, দেখো চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে যখন প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ করে শৃঙ্খল বা সোয়ালহোল থাকে, তো এই শৃঙ্খল বা সোয়ালহোল দিয়ে ওই গর্তের মধ্যে যে জলগুলো ভূগর্ভে প্রবেশ করে, শৃঙ্খল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। শৃঙ্খল পর্যন্ত জল প্রবেশ করতে পারে, তারপরে আর নদী জল যেতে পারে না, তখন একে অন্ধ উপত্যকা বলে। আর একটা রয়েছে শুষ্ক উপত্যকা, দুটো কিন্তু আলাদা, শুষ্ক উপত্যকা রয়েছে। এরপরে রয়েছে গিজার কাকে বলে, দেখো সব সাজেশনে পাবে। এই যে আগেরটাও বললাম এটাও সাজেশনে পাবে, ডুরিক্রাস এটাও সাজেশনে পাবে। চলো দেখে নেওয়া যাক গিজার কাকে বলে। দেখো ভূগর্ভের উত্তপ্ত জল যখন ভূপৃষ্ঠে কোনো দুর্বল জায়গা বা ফাটল দিয়ে কিছুক্ষণ অন্তর অন্তর বা একটা সময় অন্তর অন্তর ভূপৃষ্ঠের উপর দিকে 50 মিটার পর্যন্ত উপরে উঠে আসে, তখন সেই জলকে গিজার বা গাইজার বলা হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল গিজার হলো একটি বিখ্যাত গিজারের উদাহরণ। এরপরে রয়েছে ডুরিক্রাস্ট কি, দেখো ল্যাটেরাইট মৃত্তিকায় ডুরিক্রাস্ট দেখা যায়। দেখো বলা হয়েছে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা গঠনকালে দ্রবীভূত পদার্থ সমূহ অপসৃত নয়, এটা অপসৃত হয়ে কেবলমাত্র মানে লোহা এবং অ্যালুমিনিয়াম থেকে যায়, এবং সঙ্গে থাকে কোয়ার্টজাইট এবং কেওলিনাইট, যা পরবর্তীকালে মৃত্তিকার বিস্তরে কঠিন স্তর গঠন করে, একে ডুরিক্রাস্ট বলে। এরপরে রয়েছে হার্ড প্যান্ট মৃত্তিকা কাকে বলে, দেখো রয়েছে হার্ড প্যান্ট মৃত্তিকা দেখে নাও। বলা হয়েছে সরলবর্গীয় বনভূমিতে পাতা পচে ফুল ফল পচে আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়। বি স্তরে লৌহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে এটি শুকিয়ে যায়, তখন এই শক্ত হয়ে যায়, তখন একে কিন্তু হার্ড প্যান্ট বলে। তারপরে সরলবর্গীয় যেই অরণ্যগুলো রয়েছে পার্বত্য অঞ্চলে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই হার্ড প্যান্ট বা পর্জল মৃত্তিকা দেখা যায়। তো দেখো এরপরে রয়েছে 3 পশ্চাৎ তটভূমি কাকে বলে আমি বলে দিচ্ছি। দেখো সমুদ্র জলের তোমরা জানো সমুদ্র জলের বলা হয়েছে ঊর্ধ্বসীমা থেকে একদম ভৃগু বা পাড় পর্যন্ত, ঊর্ধ্বসীমা থেকে ভৃগু বা পাড় পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। ঠিক আছে, অর্থাৎ সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে ভৃগু বা পাড় পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তাকে পশ্চাৎ তটভূমি বলে। এরপর দেখে না মনেক্স। দেখো মনেক্স কথার মানে হলো মনসন
মনসন এক্সপেরিমেন্ট অনেকবার হয়েছে। মনসন এক্সপেরিমেন্ট তার মানে মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত একটি বিশেষ কর্মসূচিকে মনেক্স বলা হয়। সাজেশনে আছে, ইনস্টিটিউট সাজেশনে আছে। ইনস্টিটিউট কাকে বলে দেখো, যে সমস্ত বিপন্ন বা বিপদগ্রস্ত প্রাণী রয়েছে তাদের মানে বলা যায় এইভাবে বলবে, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে সেই সমস্ত উদ্ভিদ বা বিপদগ্রস্ত প্রাণীগুলোকে আহ, আহ, নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে যখন কি করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, তখন তাকে ইনস্টিটিউট কনজারভেশন বলে। যেমন ন্যাশনাল পার্ক বলতে পারো, তারপরে বোটানিক না সরি ন্যাশনাল পার্ক বলতে পারো, মানে জাতীয় উদ্যান বলতে পারো, অভয়ারণ্য বলতে পারো, অন্যদিকে বলতে পারো তোমরা সুন্দরবন বলতে পারো, এগুলো। ঠিক আছে, ইনসিটু। আর এক্সিটু বললে কিন্তু তোমাদের হবে মানে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণের ক্ষেত্রে হবে কিন্তু বোটানিক্যাল গার্ডেন আর চিড়িয়াখানা, এগুলো। এরপরে রয়েছে মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে, মানে মহা জীববৈচিত্র্য দেশ কাকে বলে, মানে মহা জীববৈচিত্র্য কাকে বলে। তো বলা হয়েছে দেখো, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বা দেশগুলিতে প্রচুর পরিমাণে উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, ভাইরাস, পোকামাকড়ের প্রজাতির পোকামাকড়ের মধ্যে অধিক বৈচিত্র্য পরিলক্ষিত হয়, সেই সমস্ত দেশগুলিকে মেগা বায়োডাইভার্সিটি দেশ বলে। দেখো পৃথিবীতে 17টি মেগা বায়োডাইভার্সিটি দেশ রয়েছে, তার মধ্যে ভারত রয়েছে, ব্রাজিল রয়েছে, ভেনেজুয়েলা রয়েছে, কঙ্গো রয়েছে, এগুলো। এরকম 17টি দেশ রয়েছে। আমাদের ভারতবর্ষে মেগা বায়োডাইভার্সিটি রয়েছে, মানে হটস্পট রয়েছে কিন্তু 4টি, হটস্পট 4টি। দেখো মৃত্তিকা সংরক্ষণের 2টি পদ্ধতি উল্লেখ করো, তোমরা পারবে। কৃষি পদ্ধতি, কারিগরি পদ্ধতি রয়েছে। এরপরে রয়েছে জিওস্ট্রপিক বায়ু কাকে বলে, ঊর্ধ্ব আকাশে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে যে বায়ু চলাচল করে তাকে জিওস্ট্রপিক বায়ু বলে। তার মানে জেট বায়ু বা জেট স্ট্রিম, জেট স্ট্রিম, জেট স্ট্রিম, এই জেট স্ট্রিম হলো কিন্তু এক ধরনের জেট বায়ু। এরপরে রয়েছে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে, দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে। এই ঘূর্ণবাদের এখানে কোনো বায়ুর চাপ থাকে না, দেখো মেঘ মানে বায়ুর চাপ নিম্ন থাকে, মেঘ থাকে না বললেই চলে। তো এই ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে বলা হয় ঘূর্ণবাদের চক্ষু। এর ব্যাস কত অবশ্যই আমার নোটসে পেয়ে যাবে। আর এরপরে রয়েছে ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে, দেখো এক স্থান থেকে যখন অন্য স্থানে কোনো মালপত্র যখন পাঠানো হয় বা নিয়ে যাওয়া হয়, তখন কোনো জায়গায় মালপত্র ওঠানো বাধ্যতামূলক। ঠিক আছে, সেই অঞ্চলকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে। যেমন ধরো কোনো মাল যখন বিদেশে রপ্তানি করা হবে, ধরো আমাদের আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে গম ধরো সৌদি আরব বা গালফ কান্ট্রি বা ইরাক, ইরান, কুয়েতে পাঠানো হবে গম, প্রচুর পরিমাণ গম পাঠানো হবে। এখান থেকে ধরো সেই গম উত্তরপ্রদেশের গমগুলোকে কোথায় ট্রেনে করে হলদিয়া নিয়ে আসা হলো, সাপোজ হলদিয়া নিয়ে আসা হলো। হলদিয়া থেকে কি করা হবে বলতো, হলদিয়া থেকে আবার জাহাজে করে বিদেশে ওই গালফ কান্ট্রিতে পাঠানো হবে। এই যে বিরতি বাধ্যতামূলক, তার মানে হলদিয়া বন্দরে কিন্তু বিরতি বাধ্যতামূলক বা কলকাতা বন্দরে বিরতি বাধ্যতামূলক, তখন এই অঞ্চলগুলোকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে। অর্থাৎ আহ, দেখো যখন কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর ক্ষেত্রে, ঠিক আছে, বিরতি বাধ্যতামূলক, তখন সেই স্থানগুলোকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট। এরপর দেখে নাও, এই যে আমি বলেই দিয়েছি তোমাদের, এই পিডিএফ নিতে গেলে তোমাদের এই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে। আর অনুসারী শিল্প কাকে বলে দেখে নাও। অনুসারী শিল্প, দেখো প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন হলদিয়া শিল্পাঞ্চলকে কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্প গড়ে উঠেছে। আর অন্যদিকে বলা যায় মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে কাঁচ শিল্প, টায়ার শিল্প, তারপর নাট বল্টু শিল্প, এগুলো কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ প্রধান শিল্পকে কেন্দ্র করে বা মূল শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট শিল্প যখন গড়ে ওঠে, তখন তাকে অনুসারী শিল্প বলে। ঠিক আছে, প্রধান শিল্পের পাশে অনুসারী শিল্প থাকবেই। এরপরে রয়েছে দেখো তোমাদের ডেভিসের ত্রয়ী কাকে বলে, দেখো উইলিয়াম মারিস ডেভিসের মতে, উইলিয়াম দেখো উইলিয়াম মারিস ডেভিসের মতে বলা হয়েছে, উইলিয়াম মারিস ডেভিসের মতে ক্ষয়চক্রে দেখো গঠন, তারপরে প্রক্রিয়া, পর্যায়, এই তিনটিকে একসঙ্গে ডেভিসের ত্রয়ী বলা হয়। মানে তিন, মানে প্রক্রিয়া মানে প্রসেস, তারপরে স্ট্রাকচার, এরকম আর কি টাইম। তো এই যে ডেভিসের যে ক্ষয়চক্রের মানে ডেভিসের মতে ক্ষয়চক্রে দেখো 3টি পর্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়। বলা হয়েছে প্রক্রিয়া, তারপরে গঠন আর সময়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো একে ডেভিসের কিন্তু ত্রয়ী বলা হয়। এরপরে ব্রেন ড্রেন কাকে বলে, দেখো ব্রেন ড্রেন কি বলতো, আমাদের কোনো দেশ থেকে উচ্চ কিংবা দক্ষ কোনো ব্যক্তি যখন এক দেশ থেকে অন্য দেশে
পাড়ি জমায় তখন থেকে ব্রেন ড্রেন বলে। তার মানে বোঝা গেল যে যখন কোনো উচ্চ শিক্ষিত বা উচ্চ গুণসম্পন্ন ব্যক্তি আহ, অর্থের লোভে বা অধিক ইনকামের জন্য এক দেশ থেকে যখন অন্য দেশে কিংবা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাড়ি জমায় তখন তাকে ব্রেন ড্রেন বলে। যেমন ব্রেন ড্রেন কি বলতো, আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের উন্নয়নশীল দেশ রয়েছে ইন্ডিয়া, তো এই ইন্ডিয়া থেকে দেখো প্রচুর পরিমাণে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, তারপরে গবেষক বলো, ঠিক আছে, তার উচ্চ শিক্ষিত হয় শিক্ষক বলো, এরা কিন্তু প্রচুর পরিমাণে বিদেশে মানে মোটা টাকার জন্য এরা কিন্তু বিদেশে চলে যায়, এদের কিন্তু ব্রেন ড্রেন বলা হয়। এরপরে ই কমার্স কিন্তু একবার হয়েছে। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে দেখো, শুষ্ক বিন্দু বিন্দু বসতি, দেখো যে সমস্ত অঞ্চলগুলোতে প্রত্যেক বছর বন্যা হয় সেই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন কোনো বসতি কোনো উঁচু স্থানে গড়ে তোলা হয় তখন সেই বসতিকে শুষ্ক বসতি বলা হয়, মানে শুষ্ক বিন্দু বসতি বলা হয়, মানে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট। এই ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বা শুষ্ক বিন্দু বসতি দেখা যায় কিন্তু গঙ্গার গঙ্গার নিম্নগতিতে, গঙ্গার নিম্নগতিতে কিন্তু শুষ্কবিন্দু বসতি গড়ে ওঠে। আর অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর অববাহিকা কিন্তু শুষ্কবিন্দু বসতি গড়ে ওঠে। অর্থাৎ ওই অববাহিকা যেখানে বন্যা হয় প্রত্যেক বছর প্লাবিত হয়, সেই প্লাবিত জায়গাগুলো ত্যাগ করে কোনো উঁচু জায়গায় যখন কি করবে, কোনো উঁচু জায়গায় যখন বসতি গড়ে তুলবে তখন তাকে বলা হয় কি, শুষ্কবিন্দু বসতি। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 আলোকপ্রেমী এবং আলোক বিদ্বেষী উদ্ভিদের একটি উদাহরণ দাও। দেখো আলোকপ্রেমী, আলোকপ্রেমী কথার মানে হলো যে সমস্ত উদ্ভিদ আলোকে পছন্দ করে, তার মানে সূর্যমুখী বলতে পারো, সূর্যমুখী রয়েছে, জবা রয়েছে, এগুলো। আর আলোক বিদ্বেষী মানে আলোকে পছন্দ করে না, ঠিক আছে, তার মানে বলতে পারো ফার্ন, ফার্ন বলতে পারো, পার্ন, পার্ন বলতে পারো, তারপর অর্কিড বলতে পারো, অর্কিড বলতে পারো, তারপরে মানি প্ল্যান্ট বলতে পারো, তোমাদের বাড়িতে হয়তো বা অনেকেই আছে মানি মানি প্ল্যান্ট, ঠিক আছে, এই মানি প্ল্যান্ট রয়েছে, এগুলো রয়েছে, এগুলো আলোক বিদেশী, মানে আলোকে পছন্দ করে না, ছায়া প্রদানকারী উদ্ভিদ, এগুলোকে বলা হয় ছায়া প্রদানকারী উদ্ভিদ। এরপরে রয়েছে দেখো 13তে হুয়ের সদর দপ্তর কোথায়, সুইজারল্যান্ডের জেনেভায়। অতি জনাকীর্ণতা কাকে বলে, দেখো পৃথিবীর যে সমস্ত, সবই নোটসে আছে কিন্তু এই এই উত্তরগুলো, যে এর আগে উত্তর যেগুলো বললাম এই উত্তর এগুলো কিন্তু নোটসে আছে, ঠিক আছে, এই যে ব্রেন ড্রেন, ডেভিসের ত্রয়, এগুলো সব নোটসে আছে। এরপর দেখে নিচ্ছে অতি জনাকীর্ণতা, দেখো মানে ওভার পপুলেশন, তার মানে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রাকৃতিক সম্পদ কিংবা সাংস্কৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি তাকে অতি জনাকীর্ণতা বা ওভার পপুলেশন বলে। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি উন্নয়নশীল দেশ। এরপরে রয়েছে দেখো আহ বলা হয়েছে ভারতের জীববৈচিত্র্যের উষ্মা মণ্ডল বা উষ্মা অঞ্চলের বা হটস্পটের বায়োডাইভার্সিটি হটস্পটের, দেখো হটস্পটের দুটি উদাহরণ দাও। আমি বলতে পারি পশ্চিমঘাট পর্বতের, সরি আমি বলে দিচ্ছি, দেখো এটা ভারতের মানচিত্র, এখানে বলে দিচ্ছি এই যে মানচিত্র ফলো করো, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল বা বা সাইলেন্ট ভ্যালি বলতে পারো, তারপরে সুন্ডারল্যান্ড বলতে পারো, এরকম রয়েছে। দেখো আমি দিয়েছি হিমালয়ের কোন অঞ্চলটি জুড়ে রয়েছে, দেখো এই অঞ্চলটি পুরো হিমালয় পর্বতমালা জুড়ে কিন্তু বিস্তৃত। আর ইন্দো বার্মা বর্ডার মানে অসম বাদে উত্তর পূর্ব ভারতে যে সেভেন সিস্টার রয়েছে, সেভেন সিস্টারের মধ্যে 6টি রাজ্যে কিন্তু এই জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণমণ্ডল দেখা যায়। তারপরে সুন্ডারল্যান্ড, সুন্ডারল্যান্ড কথার মানে হলো ইন্দো নিকোবর দ্বীপপুঞ্জ, ওকে। আর পশ্চিমঘাট দ্বীপপুঞ্জ বললাম, সাইলেন্ট ভ্যালি কেরালায় রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা পুরোটা যারা নিতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু যোগাযোগ করবে। পুরোটা তোমরা কিন্তু আমার লাস্ট মিনিট সাজেশন ভূগোলের পেয়ে যাবে, সেই সঙ্গে তোমরা কিন্তু এবিটি টেস্ট পেপার সলভ পেয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তবে নিতে গেলে কিন্তু তোমরা বিরক্ত করবে না, নিতে গেলে যারা নেবে তারা কিন্তু 165 পেমেন্ট করবে, তবে আমার সঙ্গে কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নিতে পারো, এবং তোমাদের জিজ্ঞাসা করার কিছু থাকলেও তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর অন্যান্য পেজগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে এসো। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা কিন্তু পরীক্ষার বেশি দিন নেই, তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। আর অবশ্যই তোমাদের সবাইকে থ্যাঙ্কস।